বিরতির পর ফিরে এলাম টাফ ফাইট উইথ ঋতব্রততে। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অরিন্দম বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন প্রণয় রায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র, এবং এখন যোগদান দিলেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, বিশিষ্ট শিক্ষক লেখক। আমি প্রথমেই কাজী মাসুম আক্তারের কাছে চলে যাব। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে বিরোধিতা, এই 48 ঘন্টায় যে বিরোধীদের রূপ আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন এর মধ্যে কি হয়ে যেত। মানে সরকার তো মানে এই উথাল পাতাল স্রোতে সরকার কোথায় চলে যেত। আপনিও কি তাই মনে করেন? একদম তাই মনে করি। মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় ক্যারিশমা ক্ষমতায় নয়, শাসকের আসনে নয়, বিরোধী প্রতিবাদের আসনে। ওনাকে প্রতিবাদী ভূমিকায় সবচেয়ে ভালো আমরা দেখতে পেয়েছি। ওনাকে গোটা দেশের প্রতিবাদী মুখ হিসাবে মানুষ ভাবতে চেয়েছে, ভেবেওছে। নাহলে একটি মানুষ একটা বামফ্রন্ট সরকারের মতো অত বড় সরকারকে 34 বছরে ধসে দিতে পারতো না। এটা পরিষ্কার একদম। শুধু ওই আবেগের ঘরে চুরি করে লাভ নেই। কিন্তু এবার পেলো কি? ওনার বয়স হচ্ছে, উনি একটি মানুষ। আপনি একটা জিনিস খুব ঠান্ডা মাথায় বুঝুন তো, গোটা পশ্চিমবঙ্গ 10.5 কোটি মানুষ, এত মন্ত্রিসভা, এত আমলার তান্ত্রিক সান্ত্রী, টোটালটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি খুব ঠান্ডা মাথায় দেখবেন একটা মানুষই চালায়, সেটা মমতা ব্যানার্জি। আপনি মোহাম্মদ বিনতুল্লাহকে মনে আছেন, তার সমস্যাটা হয়েছিল কেন? কাউকে বিশ্বাস করতে পারতেন না, চারিদিকে চাপ থাকতো তার উপরে। তিনি অত্যন্ত কুশলী ব্যক্তি ছিলেন, অত্যন্ত গুণী ব্যক্তি ছিলেন, মিসগাইডেড হয়েছেন এবং বারবার বিভ্রান্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার যোগে তিনি রক্ষা করতে পারেননি। ঠিক অনেকটা আমরা মমতা ব্যানার্জির ক্ষেত্রে সেটা দেখতে। অবশ্যই আমি একটা কথা প্রশ্ন করব, আপনি এটা ব্যক্তিগতভাবে নেবেন না। সুশীল সমাজ, বিদ্বজন, লেখক, সাহিত্যিক, শিল্পী, চিত্রকর, চলচ্চিত্র কর্মী, চলচ্চিত্র পরিচালক অথবা শিক্ষক সমাজ কই প্রতিবাদ তো করছে না। দেখুন, এখানটাই পছন্দ। ধরুন আপনি শাসকের ভূমিকা আছেন, উনি আছেন, ভুল করছে। ওই লঙ্কায় গেলে রাবণ হয়, এটা তো কমন কথা। ভুল করছেন, অন্যায় করছেন, পাপ করছেন। এই ভুল, অন্যায়, পাপ দেখেও রাজা তুমি উলঙ্গ যদি টোটাল বিবেক বলতে না পারে, টোটাল সুশীল সমাজ, আপনি একটা দুটো ব্যতিক্রম বাদ দিন, দু একটা নিয়ে কোনো ধারণা তৈরি হয় না। ম্যাক্সিমাম ধারণা তৈরি হয়, মেজরিটি ধারণা। তাহলে কি বলছেন সুশীল সমাজ? তারা আমাদের বাংলার সমাজের সবচেয়ে বড় কুলাঙ্গার আমি মনে করি। আমার মতো লোহার রড পড়েছিল একবার, না মৌলবাদীরা ফেলেছিল না, যারা আমার মাথায় লোহার রডটা মেরেছিল, সেই অসচেতন ধর্মান্ধ গোঁড়া মৌলবাদী, আমার তাদেরকে যতটা ঘৃণা হয়, তাদের প্রতি দুঃখ হয়, ঘৃণা হয় সুশীল সমাজের প্রতি, যারা একটা আওয়াজ তোলেনি, একটি কথা তোলেনি। যখন পাপ হচ্ছে, চুরি হচ্ছে, অন্যায় হচ্ছে, নীরব থাকে কেন? আচ্ছা, এই যে শিক্ষকরা 500 দিন হবে আগামী পরশু, 500 দিন ওরা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে। ওরা পাগল না, ওরা পরীক্ষায় এনটাইটেল হয়েছে, মেধা তালিকার সামনের দিকে নাম ছিল, ওরা বুঝে গেছে, ওরাই তো আনলো। ওদের অনেকটা মেন্টরে কাজ করেছে। আমি আজকে না, 1.5 বছর ধরে বারে গেছি। আমি তো একটা পদে আছি, তারপরে যদি সাহস করে বলতে পারি, আমি কোনো রিটায়ার্ড পার্সন না, আমি কোনো প্রাইভেট জব করি না, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারই কাজ করি। তারপরও সামনে থেকে রাজা তুমি ল্যাংটো বলতে পারি, আমি পারলে পশ্চিমবঙ্গে বাকিরা বলতে পারে। অবশ্যই আমি আপনার কাছে আসছি। আমি সুশীল সমাজ ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে কোথাও মনে হচ্ছে সুশীল সমাজ, বিদ্বজন তারা কোথায় আছে? সুশীল সমাজ, সুশীল মমতা ব্যানার্জি যেদিন মার খেয়েছিল, কোন কটা লোক বলেছিল উডল্যান্ডসে যখন ভর্তি, মৃণাল সেনের ওয়াইফ ভর্তি ছিল বলে মৃণাল সেন দু একটা কথা বলেছিল সুভাষ মুখোপাধ্যায়, তখন বড় বড় গলা কণ্ঠ, একটা কেউ কিচ্ছু বলেনি। এটা আমাদের স্মৃতিতে রাখা উচিত। সব চুপ করেছিল ধান্দাবাজের দল। উনি যেটা বলছেন ঠিক কথা, তখনকার ধান্দাবাজ দরকার ছিল। অরিন্দমদা, আমরা একবার দেখে নেব পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট এসেছে, আমরা একবার দেখে নেব। এই হচ্ছে সেই মেডিকেল রিপোর্ট। আমরা দেখছি পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট। আমি কিছুক্ষণের মধ্যেই সেই প্রিন্ট আউট আমি আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে অবশ্যই তুলে দেব। আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। অবশ্যই আমরা এই প্রিন্ট আউট আপনাকে দিয়ে দেব। 15 বছর ডায়াবেটিস আছে, 15 বছর ধরে হাই প্রেশার আছে, হাই ক্রিয়েটিনিন রয়েছে, কিন্তু তার ডায়ালিসিস চলে না।
না, ডায়ালিসিস কিন্তু ওইভাবে চলবে না। ডায়ালিসিস নির্ভর করে 24 ঘন্টায় ইউরিন আউটপুট কত বা ঘন্টায় ইউরিন আউটপুট কত। সাধারণত অবশ্যই এবং জেরা করা যাবে কি যাবে না সেই বিষয়ে তো আমরা কথা বলবো, আমরা পূর্ণাঙ্গ এ বিষয়ে আলোচনা করব। ডাক্তার বিশ্বাস যখন রয়েছেন, করতেই হবে, আমাদের অত্যন্ত জরুরি। যে বিষয়ে আলোচনা করছিলাম, তাহলে সুশীল সমাজ আপনি বলছেন, সুশীল সমাজের পচন অনেক দিন ধরে গেছে। আমরা বেকার সেলিব্রিটি নিয়ে মাতামাতি করি, এখন আবার সেলিব্রিটিদের বাড়িতে টাকা পাওয়া যায়, সেটাও ঘটনা। তো আর যে বড় বড় ইন্টেলেকচুয়াল বাম আমলে 34 বছরের সুযোগটা নিয়েছে, এক একজন নিজের ধান্দাটা গুছিয়েছে। মমতা 90 সালে যখন লালু আলম, মানে ফেমাস লালু আলম বা ইনফেমাস লালু আলম যখন লাঠিটা মারলো, তারপর যখন উডল্যান্ডসে ভর্তি হয়েছিলেন, সুশীল সমাজ থেকে কতজন প্রতিবাদটা করেছিল সেদিন? কেউ করেনি। ওই দুজন আমি বললাম, মৃণাল সেন করেছিলেন, কারণ মৃণাল সেনের স্ত্রী ভর্তি ছিলেন তখন উডল্যান্ডসে, আর সুভাষ মুখোপাধ্যায় করেছিলেন। বাকি সবাই চুপ করে গেছিল যখন অতি বিশ্রী ভাষায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল সিপিএম এর থেকে, তখন কিন্তু এই জায়গায় সুশীল সমাজের মুখ থেকে তখন প্রতিবাদ আসেনি। আপনি বলবেন সিঙ্গু নদী ক্রস এসেছিল একটু, হ্যাঁ এসেছিল অল্প অল্প, কিন্তু এটা কি মরিচঝাপি নিয়ে এসছে? আপনি বলুন তো। আমি যদি আমরা আমার সময়টা বলছি, আমি তখন ছিলাম না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নন্দীগ্রাম সিঙ্গুরে আমি তখন সাংবাদিক, আমি দেখেছি অপর্ণা সেন থেকে শুরু করে অন্যরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে। মরিচঝাপি যদি আজকে টিভিতে দেখাতে হতো, পরিবর্তনের যে মুখগুলো ছিলেন তারা খুব সচল ছিলেন পরিবর্তনের সময়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখুন, বাম আমলে একটা শব্দ খুব চলতো, বুদ্ধিজীবী। মানে যে কোনো সময় যখন সরকার বিপদে পড়তো বা কোনো হতো, একটা দেখতাম বুদ্ধিজীবী সমাবেশ হতো বা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে করতে হতো। তো খুব স্বাভাবিকভাবেই যদি আমরা জীবী বলি, আইনজীবী, শিক্ষকতা করে, যে তার এটাকে যদি জীবিকা, বুদ্ধি বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে বুদ্ধিজীবী। তো সেই সব দিয়ে দেখতে গেলে পকেট মার্টার তো সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তার কারণ যত কম সময়ে বুদ্ধি প্রয়োগ করে পকেট মারি করে তো বুদ্ধিজীবী। কিন্তু তাও বুদ্ধিজীবীদেরকে আমরা একটা আসনে রাখতাম। কেন আসনে রাখতাম? যে ওটা ছিল ভালভের মতো, সিপিএম এর ভালভের মতো। সিপিএম অপকর্ম করবে, বুদ্ধিজীবীদের রাস্তায় নামিয়ে ওটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। কিন্তু এই যে কথা বলছেন যে 2011 সালে মমতা ব্যানার্জি যখন হয়েছিল, আমরা দীর্ঘদিন গণনাট্য সংঘের পাউডার মেখে, ক্রিম মেখে যাদেরকে নাটক করতে দেখলাম, ঠিক 2011 সালের আগে আগে তারা মমতা ব্যানার্জির সাথে আসলেন। কয়েকজন তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তারা টিভি চ্যানেলে গিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা করতে লাগলো, এখন তারা তৃণমূলের নেতা হয়ে গেছেন। অর্থাৎ সারা ভারতবর্ষে কোথাও এই বুদ্ধিজীবী, সুশীল সমাজ এটা নিয়ে আলাদা করে আলোচনা নেই, আলাদা করে সেমন তাদের দেখাও যায় না। দেখুন, ওটা আপনাদের পার্টি লাইন হতে পারে না, কিন্তু এখানে হয় কারণ বেসিক্যালি ধান্দাবাজ, সেটা হতে পারে। কিন্তু পৃথিবীর ইতিহাস দাঁড়িয়ে আছে, আমরা জানি ফরাসি বিপ্লবী হতো না দাঁতো, রোবসপেয়ার, ভলতেয়ার, রুশো এরা ছাড়া। না, কিন্তু তাদেরকে ব্যবহার করেছে সিপিএম। এই যে বললাম, বুদ্ধিজীবী সম্প্রদায় বলে একটা সম্প্রদায় করে তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। মমতা ব্যানার্জি তাদেরকে কিছু সুবিধা দিয়ে, এই কমিটি সেই কমিটি 1 লাখ টাকা বেতন দিয়ে, বেসিক্যালি এই যে জায়গাটা, এই জায়গাটাকে ভেঙে দিয়ে মাসোহারা পেয়ে বুদ্ধিজীবীরা এখন নিশ্চুপ, কিছু করার নেই। অরূপ বাবু, না, মাসোহারা তো আমি যতটুকু জানি রুদ্রনীল বাবুও পেতেন। তাহলে রুদ্রনীল বাবু বুদ্ধিজীবিত্ব ত্যাগ করলেন কেন? ওনার বুদ্ধি কমে গেছে বলে আমার তো মনে হয় অভিনেতা হিসেবে যথেষ্টই দক্ষ। মুশকিল হচ্ছে যে কয়েন এক্সট্রা বুদ্ধিজীবী। আমরা যখন ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, তারপরে তো সিঙ্গুর নন্দীগ্রাম এসছে, আমরা তখন একটা টার্ম ইউজ করতাম, বুদ্ধিজীবী বনাম বুদ্ধজীবী, সো কল কোট আনকোট। এই বিশেষ করে নন্দীগ্রাম পরবর্তী অধ্যায় আপনার মনে থাকবে ঋতব্রত, যখন 10ই নভেম্বর শান্তির সূর্যোদয় ঘটেছিল, তারপর পরই কলেজ স্কোয়ার থেকে 2টো মিছিল হয়েছিল পরপর 2 দিন, এবং 2টি মিছিলেই শঙ্খবাবু হেঁটেছিলেন। তাই তখন যারা বুদ্ধিজীবী ছিলেন, বুদ্ধজীবী, এখন তারা তৃণজীবী, এখনো তারা তাই আছেন। আমি সাম আপ করে নিচ্ছি। জাস্ট প্রথম দিনের মিছিলটা ছিল নন্দীগ্রামের গণহত্যার বিরুদ্ধে, যে মিছিলে অসংখ্য মানুষ হেঁটেছিলেন। তাতে অপর্ণা সেন, শাওলি মিত্র, আজ সব প্রয়াত হয়েছেন শাওলিদি, আরো অসংখ্য মানুষ হেঁটেছিলেন। আবার পরের দিনের যে মিছিলটা ছিল, সেই মিছিলে যারা হেঁটেছিলেন তারা কিন্তু আজও বামপন্থীদের সমর্থনে মিছিলে হাঁটছেন। যেমন অনেকেই পাল্টে গেছে। আমি সমস্যাটা কোথায় হচ্ছে দেখুন, আজকে সমস্যাটা তখন পক্ষেও কথা বলা যাচ্ছিল, বিপক্ষেও কথা বলা যাচ্ছিল।
আজকে ধরুন আজকে একজন মানে আজকে বিপক্ষে কথা বলা না, যাচ্ছে না, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আপনি এই যেরকম সরকারের ছিলেন না, কট করে বিপক্ষে কথা বলা যাচ্ছে আপনি না। কথা বলুন। বসাতেন না, আপনি না, আগে এরকম পরিষ্কারটা ছিলেন, বলুন। আপনি আগে এরকম ছিলেন না। সাম্প্রতিক সময় আসলে সারা ভারতে যে অসহিষ্ণুতার প্রকাশ, কোথাও একটা না, আসলে কি জানেন তো, সত্যি অসহিষ্ণুতা না, না, চলে না, আসছে। আমাকে একটু না, কাইন্ডলি আসলে- কনক্লুড করতে আসলে allow করুন। সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে তো 21 কোটি টাকা দেখার পর অনেকেই আমরা একদম, হকচকিয়ে একদমই গেছি। তাই, একদমই তাই। 22 কোটি। আমি ওটা সেই- 22 হয়ে গেছে? আমি এখনো কাউন্টিং মেশিন বলুন, যাই না, কতটা বলুন, গোপনার আগে হয়েছে। আমি এবার বলছি, এবার প্রেক্ষিতে যখন আমরা একটু বড় করি, আমি রেফারেন্স ফ্রেমটা আমি সাবসেট থেকে সুপারসেটে যাচ্ছি। সুপারসেটে আমরা কি দেখছি? ধরুন সুপারসেটে আমরা দেখছি মোহাম্মদ জুবের, অল্ট নিউজের সাংবাদিক। তার কাজ কি? বিভিন্ন ফেক নিউজ, সেটা সত্যি না ফেক সেটা ধরিয়ে দেওয়া মানুষের সামনে। এবং আমরা জানি ফেক নিউজের ফ্যাক্টরির জন্য একটা রাজনৈতিক দল বিখ্যাত, শুধুমাত্র একজন ব্যক্তি অমিত মালবিয়া। আমি একটু তার পশ্চিম 13 বাংলায় আসুন আমি না। জাস্ট শেষ করিনি, 13টা ভিডিও, ফলস ভিডিও, মিথ্যে প্রপাগান্ডা ছিল ধরিয়ে দেওয়ায় তাকে শুধুমাত্র একটা সিনেমা, সেটাও আপনার মনে থাকবে, বাংলার একজন কালজয়ী পরিচালক, তার একটি সিনেমার একটি দৃশ্য টুইট করায় সংবেদনশীলতায় আঘাত লাগবে বলে অ্যারেস্ট হয়েছে, তিনি আজও জেলে। পশ্চিমবঙ্গে কতজন শোনা- ফেসবুক শোনা- আমি এই না, না, শোটা না, একটা উদাহরণ দিয়ে তো পাল্টানো নিতে হবে। পশ্চিমবঙ্গে কেবলমাত্র ফেসবুকে পোস্ট করে কতজনের জেল হয়েছে? একটা বিশেষত্ব হচ্ছে অবশ্যই, কেউ কাউকে অবশ্যই। ইনভেস্ট করে না। না, আমাকে আমি একটু মনে বলতে- করিয়ে দিচ্ছি। মনে তো আপনি আমি আপনার সময় করাতে। আমি বলার সময় এমনি কম পেয়েছি। আজকে যাতে শেষ আজকে করতে না আজকে হয়। শঙ্খ আমি- ঘোষ বেঁচে আমি- নেই বা এই ধরনের আবার বিত্তজনেরা শঙ্করবাবু নেই। তো লিখেছেন, অনুব্রতকে নিয়েও তো কবিতা লিখেছেন, এবং সেই কবিতা মানে মানুষের মধ্যে গৃহীতও হয়েছে। এটা তো ঘটনা। কিন্তু আমরা দেখছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে যখন এইরকম অর্থনৈতিক বিপর্যয় শ্রীলঙ্কায় নামছে, তখন সনদ জয়সূর্যের মতো মানুষ যারা দেশের আইকন, তারা সামনে এসে প্রতিবাদ করেছেন। কোথায় আমাদের দেশের প্রতিবাদ যখন ভারতবর্ষ এইরকম অর্থনৈতিক দেশে এবং গাড্ডায় রাজ্যে একই কথা তো বলছি, কোথায় মুখ্যমন্ত্রীর প্রতিবাদ? যখন পরিযায়ী শ্রমিকদের পাশে আচ্ছা, দাঁড়াচ্ছেন, তখন আবার মাঝখানে কেন বলবো? না, এত না, অধৈর্য আমি কেন? আসছি। আমি তো আপনার বলুন, বলার সময় একটা বলুন। কথা বলি। না, না, অরূপবাবু বলুন। সোনু সুদ যখন আমাদের পরিযায়ী রাজ্যে- শ্রমিকদের পাশে দাঁড়ালেন, সারা ভারতবর্ষের মানুষ প্রশংসা করলো, ইনকাম ট্যাক্স দিয়ে তার বাড়িতে পর্যন্ত রেড করাতে। রাজনৈতিক নেতা ছেড়ে দিন, সব রাজনৈতিক বলছেন- দল, আপনি সমস্ত বলছেন- রাজনৈতিক দলের বাড়িতে আক্রমণ হয়েছে। আপনি সোনু বলছেন- সুদ একজন অভিনেতা, যে তার নিজের পকেটের পয়সা দিয়ে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়েছে, তার বাড়িতে পর্যন্ত ইনকাম অবশ্যই ট্যাক্সের রেড হয়েছে। অবশ্যই অত্যন্ত অত্যন্ত গহিত কাজ। আর সেই জন্যই কি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান বিরত? না, আমি আবারও বলছি, রাষ্ট্রপতি কোথাও কি তাহলে গোপন আমি- setting না, না, রয়েছে? আমি ঋতুব্রত আপনার আগের শোতেও কোথাও উপস্থিত কি ছিলাম। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটা আচ্ছা গোপন- বলুন তো, গোপন সেটিং থাকলে এই রকম আক্রমণ তৃণমূল কংগ্রেসের উপর বারংবার শুধুমাত্র সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে হতে, এটা কোনো- হতেও পারে, এটা- না না হতেও পারে, কোনো অনেক সুস্থ তর্ক যদি- মস্তিষ্কের মানুষ না, বিশ্বাস না, করবে হতেও না পারে, এটাকে। হতেও পারে। আচ্ছা, যে- আপনি দেখুন, একটা উত্তর রাজনৈতিক দল, আমার কথা নয়, একজন বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী বলছেন রাজনৈতিক দল এখনো পর্যন্ত একইভাবে চলে। আমি- তারা কাউকে টুল হিসেবে ব্যবহার করে, কাউকে শত্রু হিসেবে ব্যবহার করে, আমার কথা নয়। তারা বলছেন এখনো পর্যন্ত এথেন্স আর স্পার্টা, অর্থাৎ কেউ কেউ বিশ্বাস করেন তার দলে যারা লায়াবিলিটিস, যাদের নিয়ে আর চলে যাচ্ছে না, তাদের মেরে ফেলাই ভালো। এটা স্পার্টানরা বিশ্বাস করতেন। হতে তো পারে না, আমি- দল বড় হয়েছে, দলে গতি বেড়েছে, অনেকে পাচ্ছেন না, অনেকে আবর্জনা সত্যি আবর্জনা আবর্জনা এসেছে, তাদের আমি- সরিয়ে দেওয়া আমি আবার হচ্ছে। একটা কথা বলি, এখানে ডাক্তারবাবুরা আছেন, ওনারা গুড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল নিয়ে ওনারা আলোচনা করবেন, অবশ্যই। সেটা আমার ডোমেন নয়। আপনি বলছেন bad cholesterol? আমি কিছু বলছি না, আমি কিছু বলছি না আচ্ছা, একবার। আচ্ছা। আপনি আমার মুখে কাইন্ডলি কোট করবেন না কথা। আমি পরিষ্কারভাবে বলছি, একটা পাটিগণিতের অঙ্ক, একটু আগে প্রণয়দার অঙ্ক শুনছিলেন, 233 প্লাস 543 প্লাস 12 নমিনেটেড, রাজ্যসভা, লোকসভা এবং নমিনেটেড, টোটাল 788 জন সাংসদ তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে। এখানে রাজ্যের কোনো স্টেক নেই, বিধায়কদের ভোট দেওয়ার ক্ষমতা নেই, এবং সাংসদের সংখ্যার বিচারে এই মুহূর্তে 500 প্লাস জায়গায় এনডিএ রয়েছে। অর্থাৎ ভোট হলেও যা ফলাফল হবে, ভোট না হলেও সেই ফলাফল হবে। তৃণমূল কংগ্রেস যদি ভোট দেয়, নিশ্চিত তৃণমূল কংগ্রেসের ভোটে যদি ফলাফল নির্ধারিত হতো, তখন আপনার এই যুক্তিটা নিশ্চিতভাবে খাটতো, যেখানে এই যুক্তিটাই খাটে না। ভোট এটা- অনেক সময় প্রতীক, ভোট অনেক সময় প্রতীক। কেরালাতে মনে রাখবেন, একজনের একটা ভোট নিয়ে তোলপাড় হয়ে ঠিক, যাচ্ছে। আমি এবার বলি, হ্যাঁ, একটু আগে যে অভিযোগটা কংগ্রেসের তুললেন, লিডার কে যে ভোট অভিযোগটা দিল? তুললেন, সত্য আমি বলুন তো, তৃণমূল কংগ্রেসের কজন বিধায়ক? না, না, 213 জন। না, না, তৃণমূল কংগ্রেস আমি এই এখানে বিষয়ে যশবন্ত আসছি না। সিনহার পক্ষে ভোট কটা পড়েছে? 213 থেকে আমি একটা এই কম ভোট বিষয়ে পড়েছে। আসছি না, এই বিষয়ে তৃণমূল আসছি কংগ্রেসের না। যতজন বিধায়ক, প্রত্যেক এবং সারা রাজ্যের দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট যশবন্ত সিনহা পেয়েছেন একমাত্র একটাই রাজ্য থেকে, সেটার নাম পশ্চিমবঙ্গ। সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্য এই কারণে আক্রমণ। এই বিষয়ে আলোচনা করলে আপনি কিন্তু অস্বস্তিতেই পড়বেন। যাই হোক, আমি একটু মাসুম আক্তারের কাছে চলে যাচ্ছি। কোথাও কি মনে হচ্ছে যে এই বিদ্বজন তথাকথিত যারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কথা বলেন, কোথাও কি এদের পরিসরের অভাবের জন্যই কথা বলতে পারছেন না? আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। অনেক আলোচনা বিস্তারিত করে লাভ নেই, আমি একটা দুটো ব্যক্তিগত উদাহরণ দিই।
শুভা প্রসন্ন, ও অসাধারণ চিত্রকর, শ্রদ্ধা করি আমি। উনি আমার সাথে টক শোতে ছিলেন, আলোচনাতে। না আমি বলবো কি ব্যক্তিগতভাবে আমি তিনি নেই তো, আমি তার কথা আমি বলছি, একদম প্রমাণ আছে ওটা। উনি না না আমি বলি যিনি নেই তাকে নিয়ে আলোচনা করবেন না। আমি বলছি কি, উনি বললেন, আমি একটা প্রকাশ্য দুনিয়া গোটা পশ্চিম, না 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 উনি বললেন নিরপেক্ষ মানে নপুংসক। আমি একটু বলি, না 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 তিনি নিরপেক্ষ মানে তিনি যখন মাসুমদা, এবং কোন দিকে ঢলে থাকতে হবে। সত্যিও বরাবর বুক বাজিয়ে লেগে আমরা নিরপেক্ষ নই, মেহনতি মানুষ, মানে বকলমে সিপিএম মানে মেহনতি মানুষ, বাকি সবাই মেহনত করে না। তবে কি কোন একটা দিকে ঢলে থাকতে হবে, অর্থাৎ বিজেপি যে দিকে ক্ষমতা থাকবে সেই দিকে ঢলে থাকতে হবে। পলিটিক্যাল বলে কিছু হয় না মাসুমদা, পার্সোনাল ইজ পলিটিক্যাল, অপলিটিক্যাল বলে কোনো শব্দ হয় না। কোন একটা দলের ভাববেন না বিবেক ভাববেন? কেন দল হবে না? সংসদীয় গণতন্ত্রে দল হবেই, করতে পারে, এটাই ভারতবর্ষের কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল যেই অন্যায় করবে, যেই পাপ করবে, গড় জুটবে বিবেক, এইটা হওয়া দরকার আমার। সেটা আপনি ঠিক বলেছেন। নাম্বার 1। নাম্বার 2, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে একটা কথা বলছিলেন যে সিবিআই কি করেছে, অনেক কিছুই তো করে, ঠিক কথা তো, একদম সঠিক বলেছে মমতা ব্যানার্জি। আজকে আমি দেখছিলাম কি সিবিআই নারদার সমস্যার সমাধান করেনি, সারদার সমস্যার সমাধান করেনি, রোজবাড়ির সমস্যার সমাধান করেনি, ওই নোবেল চুরির সমস্যার সমাধান করতে পারেনি, এবং নন্দীগ্রাম সমস্যার সমাধান করতে পারেনি। ঠিকই বলেছে। তাহলে এখন অরূপবাবুদের কাজ কী হবে, মাননীয়ের কাজ কী হবে? যে ইডি এসছে, একটা ধরেছে, অজস্র ধরুক, দ্রুততার সাথে ধরুক, তাকে সাহায্য করুক। কারণ অর্পিতা বলেছে আমার টাকা ওটা নয়, ওটা অন্য লোকের টাকা, ওই টাকাটা এখানে রাখা হয়েছে, আর ওই পার্থবাবু প্রায়শই আমার বাড়িতে আসে। হলো আবার বলা হয়েছে যে ইডি বলছে এটা, যে এই যে টাকাটা আছে, আর ছাত্রদের কাছ থেকে যে দুর্নীতিভাবে টাকা নেওয়া হয়েছে, মানে অবৈধ টাকা, না এই টাকাটা সরাসরি না সেইটা যদি ওনার কথাটা সেটা যদি বলে থাকে, বলে থাকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, উনি বলবেন আমার মন্ত্রিসভায় একটা চোর যদি ধরা পড়ে, অজস্র চোর যদি থাকে, সব বের করে। আমি একটা সাপ্লিমেন্ট করছি আপনার কথা, আমি জাস্ট এক সেকেন্ডে একটা সাপ্লিমেন্ট করছি। মহারাষ্ট্রে একজন বিরোধী, মানে বিজেপির বিরোধী নেতা ছিলেন, যার বিরুদ্ধে 300 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে ইডি তদন্ত করছিল। বিজেপি রাস্তায় নেমে মুভমেন্ট করেছিল। ভদ্রলোকের নাম নারায়ণ রানে। এবার বিজেপির যে মন্ত্রিসভার রিশাফলিং হলো, প্রথম যিনি শপথ নিলেন তার নাম নারায়ণ রানে। 300 কোটি টাকার মানি লন্ডারিং এর কেস, ইডি ক্লোজ। আজকে যদি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এই ঘটনা ঘটতে পারে, তাহলে যখন শুভেন্দু অধিকারীকে আমরা খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখেছি, তারপরে কেন তদন্ত ডাকা হবে না? খুব টাকা হবে না। চক্রবর্তীকে ধন্যবাদ। না শুভেন্দু বাবু তখন কিন্তু তৃণমূলের লোক, আপনি ভালো করে দেখেন, নারী লোক, আমি তার এখন বিজেপি বলে ডাকা হচ্ছে না। আমি ধরবে কিন্তু তৃণমূল না না। আমি কাজী মাসুদ আক্তারের কাছে জিজ্ঞেস করব, তাহলে কি আপনি নিরপেক্ষভাবে মনে করেন যে দুর্নীতিগ্রস্তদের তো দলে রাখতে হয়? সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে আঙুল তুলেছেন, আবার পার্থ চট্টোপাধ্যায়ের কেসটাও আমরা দেখছি। তাহলে কি এখন বাংলার বা ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিতে এটা আর কোনো দুর্নীতি নয়? এটা কি মেনে নিতে হবে? দেখুন, এখন দুর্নীতিটাই কারো কাছে নীতি হয়ে গেছে, আবার চুরি করাটাই কোথাও কোথাও শিল্প হয়ে গেছে। এটা আমরা দীর্ঘদিন দেখছি, এটা খুব দুঃখের। আমি একটা অন্য কথা বলি, মাননীয় একটা কথা খুব বারবার করে বলছিলেন যে পিজি থেকে ওনাকে এমসে নিয়ে যাওয়া হয়েছে, এটা বাংলার অপমান। মাননীয়াকে বলি, অরূপদাকে বলি, সবাইকে বলি, রাজ্যবাসীকে বলি, এই গত 2 দিন আগে, আমি শিক্ষক তো একটু বুকে লাগে আর কি, দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি একটি ছাত্রী, সে বারান্দা ঘোরাঘুরি করছিলেন, এটা বিশেষ কমিটির ছাত্রী, তার কান মনে দিয়েছিলেন, বেআইনি হতে পারে, তার জন্য আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার জন্য তাকে ওখানকার বিশেষ কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব ধরে উলঙ্গ করে মার, প্রায় উলঙ্গ করে বেধড়ক মার, সবাই নীরব, সবাই চুপ। এটা কি বার্তা? আমি আমার কথা বলবো, একটু বলি, অরূপ একটু কাইন্ডলি শোনেন। আমি কাজী মাসুদ, আমাকে রাজ্য সরকার সম্মান দিয়েছে, আমার কিছু কাজের জন্য দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞতা দেখাচ্ছি। কেন্দ্র সরকার সম্মান দিয়েছে আমাকে, আমার কিছু কাজের জন্য দিয়েছেন। আমি একজন প্রধান শিক্ষক যাদবপুর একটি স্কুলে, আমি উদাহরণ দিচ্ছি, আমি তো শিক্ষানীতি সমস্যা, সেখানে আমাকে কেউ দেবদূত বলতো, একেবারে মনে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতো মাত্র 3 মাসে, এই 3 বছরে। সেখানে হঠাৎ করে মিড ডে মিল যখন ওই গার্জেনদের দেওয়ার কথা উঠলো, ওই লকডাউন যেদিন চালু হলো, সেই দিনে গোটা রাজ্যে গার্জেনদের মিড ডে মিল দেওয়া হয়েছে, আমার স্কুলে তাই দেওয়া হয়েছিল।
দুজন ছাত্র নাকি আমার স্কুলে এসেছে, একটা কোনো বিখ্যাত খবর টিভি চ্যানেল সেটা নিউজ করে বলে দুজন ছাত্র কার্যনগর স্বর্ণবী বিদ্যাপীঠে। অবশ্যই উইদাউট তদন্ত, উইদাউট সকট, উইদাউট সাসপেন্ড, কিচ্ছু না, ট্রান্সফার। আমি ট্রান্সফার পাচ্ছি হোয়াটসঅ্যাপে, জনগণের হোয়াটসঅ্যাপে। ওই ট্রান্সফারে চাকরি যদি এসএমএস এ হয়, শিক্ষক নিয়োগের চাকরি এসএমএস এ হলে আপনাকে অনেক ভালো ব্যবহার করা হয়েছে, হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আমি ডাক্তার অরিন্দম বিশ্বাসের কাছে যাব। এসএসকেএম এর ভুবনেশ্বরে এইমস এর আরেক কথা, ভৌগোলিক অবস্থানে চিকিৎসা বিজ্ঞানের কি পরিবর্তন ঘটছে? এটা কি নতুন প্রবণতা? দেখুন, ডাক্তারের বিষয়ে অনেক কিছু কিন্তু ভিন্ন মত হতে পারে। আমি একটা দিকে, কারণ চিকিৎসা বিজ্ঞান কিন্তু অঙ্ক নয়, 2 2 4 হয় না। আজ যদি যে 13 বছরের ডায়াবেটিস যার আছে তার কিন্তু হৃদরোগ হতে পারে, এটা হঠাৎ হতে পারে, তখন কিন্তু কে দায়িত্বটা নেবে? সেই কারণে জিজ্ঞাসাবাদ যেখানেই হোক হাসপাতালের ভিসিনিটিতে হওয়া উচিত, যাতে কোনো রকম অস্বস্তি হলে তাকে কিন্তু স্থানান্তরিত করতে হবে হাসপাতালে। এই দায়িত্ব এমসে, এটা কারণ ক্ষমতা নেই। বড় ডাক্তার যে যত ক্ষমতা নেই, কারণ তার ঈশ্বর ক্ষমতা সে নয়, তার একটা ডাক্তারি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটার উপর ভিত্তি করে হয়। তা না হলে সারা বিশ্বের সাধারণ কার্ডিয়াক ডেথ কথাটা এসছে কেন? সময় দিন ওটা মারা গেছে। শুধু আমার একটা কথা খুব মানে মাঝে মধ্যে মনে হয়, আমরা যারা খুব ধরুন আমরা তো নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, আমাদের বাবা মারা অসুস্থ হলে এত তাড়াতাড়ি বেড পায় না, কিন্তু সারা দেশে সারা রাজ্যে ভিভিআইপিরা এইটা আমি একটু বুক চিনচিন করলেও তারা কিন্তু বেড পেয়ে যায়। এটা কিন্তু অনেক দিনের আমি এসএসকেএম সম্বন্ধে যখন আমি ছাত্র অবস্থায় এসএসকেএম এর প্রতি পূর্ণ বিশ্বাস, আমাদের একটাই ছিল, নো বেড ভ্যাকেন্ট, ন্যাশনাল মেডিকেল কলেজ অপেক্ষা করো, এসএসকেএম ভরে যাবে, ভরে যাবে, কারণ এসএসকেএম থেকে সবাই ওই আর বিভিন্ন নার্সিং হোম লাভ করেছে। কিন্তু একটা জিনিস, আবার এসএসকেএম এ যদি কারো চেনা থাকতো তাও হয়ে যেত। কোনো নেতা কারুকে, তাদের এখন ফেসবুকে দেখা যায় বেশি, টিভিতে নয়, তারা বললেই হয়ে যেত, এটাও ঘটনা। এটা কিন্তু শুরু কিন্তু সিপিএম এর আমলে, এই পচন সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে। এইটা কিন্তু আমরা এখন তুঙ্গে চলে গেছে। আমি একবার প্রণয় বাবুর কাছে যাব, বলুন তাহলে মুক্তি কোথায়? দেখুন, এসএসকেএম নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলবো, এসএসকেএম এর ট্রিটমেন্ট বা এসএসকেএম এর ডাক্তারদের সম্পর্কে, তাদের কোয়ালিটি সম্পর্কে কোনো প্রশ্ন নেই, না কোনো নিঃসন্দেহে ভালো ট্রিটমেন্ট হয়। সমস্যাটা কোথায় হচ্ছে, এত ভালো একটা প্রতিষ্ঠানকে তৃণমূল কংগ্রেস মেডিকেল রিসোর্টে পরিণত করেছে। কেন আমি এই কথা বলছি? শোভন চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হলো, আপনারাই দেখিয়েছেন, সব চ্যানেল দেখিয়েছে, কোথা দিয়ে বেরোচ্ছে, টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছে। অনুব্রত মণ্ডল সিবিআই এর কাছে নাকি যাচ্ছিল, হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে চলে এলো এসএসকেএম এ, নেমে মানে এই ইসিজি রিপোর্ট নিয়ে হেঁটে হেঁটে গেল। তারপরে ভিতরকার একটা ছবি বেরোলো যে স্ক্যানার মেশিনের উপর নাকি বসে আছে, এবং তারপরে দেখলাম যে তার অন্য অপারেশন হচ্ছে। এই জায়গাগুলো থেকে কিন্তু এসএসকেএম এর এই প্রশ্নটা, আমাদের সময় খুব কম, একটা প্রশ্ন সরাসরি আপনাকে করছি। উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত তৃণমূল, তার আগে দার্জিলিং এর রাজভবনে সম্ভবত অত্যন্ত রহস্যময় রাজভবনের মিটিং উত্তরবঙ্গে, যেখানে জগদীপ ধনকর, হিমন্ত বিশ্ব শর্মা, যাকে আমরা বলি উত্তর পূর্ব ভারতের অমিত শাহ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তারপরে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে জগদীপ ধনকরের যাওয়া এবং ভোটদানে বিরত থাকা, এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনাদের বঙ্গ বিজেপির ওপর কি একটা চাপ আছে? এমনিতে তো কোন্দল টোন্দল এগুলো তো রয়েছে, আমি সেগুলো নিয়ে বলছি না, যে আর বেশি বাড়াবাড়ি করা যাবে না। দেখুন, চাপের প্রশ্ন নেই। একটা জিনিস খুব মনে রাখতে হবে যে নিজেদের লড়াই নিজেদের লড়তে হয়, এবং রাজনীতিতে মাঠে ময়দানে থেকেই লড়তে হবে। এক, দ্বিতীয় যে কথাটা অরূপ চক্রবর্তী যে কথা বলছিলেন, সংখ্যার হিসেবে যদি দেখেন, উপরাষ্ট্রপতি নির্বাচন এই জন্যই আমি আজকে বুঝলাম আপনি এত সিনিয়র একজন বিজেপি মুখপাত্র, এত সুন্দর ভাষায় বললেন। আমার অরূপ, আপনাকে আমার এবং অনেকের প্রশ্ন, তৃণমূলে কারা কারা আনন্দ পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এই পরিণতিতে, কিন্তু মুখে হয়তো প্রকাশ করতে পারছে না? তার মানে এই দলে এখনো বিবেক আছে, নাকি শুধুমাত্র এত টাকা ছিল তার ঘনিষ্ঠর কাছে, এটার জন্য রাগান্বিত? কোনটা?
দেখুন আমি আবারও বলি, এই তথ্য আপনি কোথা থেকে পেয়েছেন সেটা তো আমি জানি না, নিশ্চয়ই সাংবাদিকরা এটা প্রশ্ন, তথ্য নয়। তাদের সোর্স ডিসক্লোজ করেন না, এটা খুব স্বাভাবিক। পুলিশ বা সাংবাদিক এটা তাদের এথিক্যাল জায়গা থেকেই তারা সোর্স ডিসক্লোজ না, অনেকে চেয়েছিলেন, কিন্তু আমি তো অনেকে বলেছিলেন, প্রকাশ্যে বলেছিলেন। আমি নিজে তৃণমূল কংগ্রেসের মানে যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল ছাত্র পরিষদের রেজলিউশনে আমার সই দুঃখিত না আনন্দিত না। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, আজকে আমরা নিশ্চিতভাবে এটা একটা বিড়ম্বনার কারণ তো আমাদের সকলেরই বটে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি, দেখুন আমরাও চাইছি সত্যিটা সামনে আসুক, তদন্তের নামে দীর্ঘসূত্রিতা না হয়। যদি কেউ দোষী হন, আজকে মুখ্যমন্ত্রীও অর্থহীন ভাষায় বলেছেন, এবং এর আগেও আপনারা দেখেছেন যে আজকে বকটুইগ্রামের ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা তাকেও সওয়াল করা হয়নি। আমাদের কলকাতার ঘটনাতে সন্দেহের বাতাবরণ চারিদিকে, সন্দেহের বাতাবরণ। আমি বলছি আনন্দিত। পার্থ চট্টোপাধ্যায় আমাদের দীর্ঘদিনের সিনিয়র লিডার, তার নামে যখন এটা আসে, এই ধরনের ঘটনা আসে, দেখুন দুয়ে দুয়ে চার সেই জায়গা দাঁড়িয়ে আমরা কদিন আগে সামনে আছে। তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ বললেন ওই যা কিছু হয়েছে সেটা পার্থবাবুর সময় হয়েছেন, উনি পার্টির মহাসচিব, উনি ভালো বলতে পারবেন। ব্রাত্য বসু যেটা একটা যৌথ দায়িত্ব, শিক্ষা দপ্তরের খামের ভিতর যদি টাকা পাওয়া যায় মুখ্যমন্ত্রী দায়িত্ব জানাতে পারে। একটা জিনিস খুব পরিষ্কার, বিরোধীরা এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় অর্থ অনর্থ এই ইস্যুতে এখনো পর্যন্ত 100-তে 0-এরও কম পেয়েছেন। অপরদিকে এ রাজ্যের জনপ্রিয় শাসক তারা কিন্তু বিষয়টা নিয়ে খুব পরিষ্কারভাবে বলছেন। কোথাও কি তাহলে বিরোধী শাসক এবং রাজনৈতিক পরিস্থিতি যা এবং তথাকথিত সুশীল সমাজ প্রত্যেকেই একটা সমীকরণের মধ্যে দিয়ে চলছে, সেদিকে তো আমাদের নজর রাখতেই হবে। টাফ ফাইট উইথ ঋতব্রত এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান পর্যবেক্ষণের জন্য। মানুষের পর্যবেক্ষণই আসল। কাল আবার আসবো আমরা টাফ ফাইট উইথ ঋতব্রততে। আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।